প্রত্যেককে বলল, না না, কি দরকার, পরের বছর আবার দাও, আবার পাবে, তখন দেখবে কাছেই আসবে। বললাম না, যখন পেয়েছি তখন আমাদের ওখানে তখন ঠাকুরবাড়ির থেকে বলল যে হ্যাঁ, লয় পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, পড়াশোনা করো। এটা শোনার পর আর তখন মনে হলো না আমার যে আমি আবার করে পরের বছর ডাক্তারি পরীক্ষায় বসবো। তখন মনে হলো এটাই ঠিক, যেটা আমি পেয়েছি, যেটা আমার কাছে এসেছে, তার থেকে বড় পাওনা আমার কাছে কিছু নেই। এটাই হয়তো ঠাকুর চাইছেন, আমরা যেটা করি সেটা নিজের ইচ্ছা মতন করি, কিন্তু যেটা আমাদের হয় সেটা ঠাকুরের ইচ্ছায় হয়। আর ঠাকুরের ইচ্ছাটা সর্বোচ্চ, তার ইচ্ছা যেটা হয় তার থেকে আনন্দকর কিছু হয় না। জীবন তাতেই সমৃদ্ধ, জীবন তাতেই আমার উন্নত হয়। আজকে যেটুকুনি পরিচিত হয়েছি, পরিচয় পেয়েছি, এই কিন্তু আমার এই প্রফেশন থেকে। কিন্তু এই প্রফেশনটা আমরা কেন পেয়েছি, আমরা কিসের জন্য নিয়েছি? হ্যাঁ, আমি চাকরি করব না সেজন্য আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি। চাকরি করতে ঠাকুরের নির্দেশ আছেন যে চাকরি করা মেয়েদের ভালো না। কেন? কারণ দাসী বৃত্তি আমরা একজনেরই, সেটা হচ্ছে ঠাকুরের। আমরা আর কারোর দাসী হব না। তাতে আমাদের জন্য, আমাদের ওপরে যেন কোনোভাবে, কোনো রকমভাবে কেউ প্ররোচনা না সৃষ্টি করতে পারে, কোনো রকম চাপ না সৃষ্টি করতে পারে। তাই জন্য আমরা আমাদের প্রফেশন আমরা নিজেদের মতন করে করব। ছোট ছোট শিল্প করব, ছোট ছোট কাজ করব, বড় বড় কাজ করব, যাই করব নিজেদের পরিচয় নিজেরা বানাবো। কেন? আজকের দিনে দাঁড়িয়ে ছেলে মেয়ে কোনো রকম আমরা যদি পার্থক্য না করতে পারি, তার কারণ হচ্ছে আমাদেরকে চলতে হবে, নিজের মতন করে চলতে হবে। নিজের মতন করে চলতে গেলে, নিজের সংসারকে সামলাতে গেলে, নিজের সন্তানকে সামলাতে গেলে নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। স্বয়ংসম্পূর্ণ না থাকলে আজকালকার দিনে যাদের স্বামীরা আছেন বা আছেন, তারাও কিন্তু ততটা আপনাদেরকে মর্যাদা দেন না। ঘরে আছে, আচ্ছা ও তো ঘরেই আছে, ঠিক আছে, তুমি আর কি বুঝবে বাইরে আমার কি হলো না হলো। এই কথাটা তারা বলতে পারবেন না। তারা আসবেন, এসে বলবেন জানো আজকে এই হয়েছে, আমি বলো তো কী করব। তারাও এসে আপনার থেকে পরামর্শ নেবেন যদি আপনিও নিজেকে উন্নত করেন। এখনকার দিনেও অনেক জায়গায় আছে, মেয়ে সন্তান হলো, আচ্ছা মেয়ে হয়েছে, এ বাবা, ঠিক আছে দেখিস পরের বার যেন ছেলে হয়। এটাও অনেকে আমরা বলি, অনেক বড়রা বলেন যে ছেলে হলো না তাহলে আমার বংশ রক্ষা হলো না। কিন্তু বংশ রক্ষার জন্য যে ছেলেই দরকার সেটা একদম ধকে যেরকম ঠিক, কিন্তু মেয়েদেরকে যদি আমরা ঠিকভাবে মানুষ করতে পারি, বড় করতে পারি, তাদেরকেও শিক্ষা দিতে পারি, তাদের থেকেও কিন্তু আমরা উন্নত বংশ পেতে পারি। আমাদের পরিচয় প্রত্যেককে নিয়ে। একটা মেয়ে ছাড়া একটা ছেলে হয় না, একটা ছেলে ছাড়া একটা মেয়ে হয় না। সম্প্রতি আমি দেওঘরে গেছিলাম উৎসবের দিনে, তখন আমারও নিজস্ব কিছু সমস্যা হয়েছিল। আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা থাকে। আমিও আমার প্র্যাকটিসের সাথে সাথে আমি একটি কর্পোরেট ওয়ার্ল্ডের সাথেও যুক্ত, একটা কর্পোরেট কোম্পানির সাথেও যুক্ত আছি, এবং সেখানে প্রচুর রকম সমস্যা হয়। কিন্তু সেখান থেকে সমস্যার কিভাবে সমাধান হবে আমরা ভাবছি, আমিও একটা সময় ভাবছি যে এখানে এত সমস্যা হচ্ছে, আমার পিছনে এত লোকজন, সবাই চিন্তা করছে যে আমাকে কিভাবে সরিয়ে দেবে বা কিভাবে তার এই জায়গাটাকে দ্বারা অন্য কেউ দখল করবে, আমার যে পোস্টটা আছে সেখান থেকে কিভাবে অন্য কেউ করবে। অনেক রকম প্রচেষ্টা চলে, পিছনে অনেক রকম দুরভিসন্ধি চলে, কিন্তু আমি তো জানি শুধু আমার কিছু করার নেই, কারণ যেটুকুনি এসছে সেটাও আমার হাত ধরে এসছে। আমি বললাম প্রথমেই যে আমি প্রচণ্ডভাবে লাকি, আমার কাছে ঠাকুর প্রত্যেকটা জিনিস আমাকে হাতে ধরিয়ে দিয়েছেন। আমাকে কোনো কিছুর জন্য লাইনে দাঁড়াতে হয়নি আজ অবধি, আমার কাছে এসেছে এমনি এসেছে। আজকে এই কর্পোরেট দুনিয়া যে আমার কাছে যে ক্লায়েন্ট এসছেন, তিনিও এমনিই এসেছেন, ঠাকুর জুটিয়ে দিয়েছেন। আমাকে বলেছেন, জোর করে বলেছেন যে তুমি কি আমাদের সঙ্গে জড়বে, একটুখানি করবে, মামলা করছো করো, আলাদাভাবে তুমি মামলা করছো করো, কিন্তু তার সাথে সাথে আমাদের কোম্পানির যত মামলা আছে তুমি একটু দেখবে, এটুকুনি রিকোয়েস্ট এসছে আমার কাছে। বললাম হ্যাঁ ঠিক আছে, যদি সেরকম ভালো রেমুনারেশন পাই নিশ্চয়ই দেখব, কিন্তু আমার মতন। কিন্তু সেখানে কিছু একটা সমস্যা থাকে, কারণ কর্পোরেটের একটা নিয়ম আছে, সেখানে একটা হাজিরা দিতে হবে আপনাকে, সকাল থেকে রাত অবধি থাকতে হবে, সন্ধে অবধি থাকতে হবে, তাদের যাবতীয় মিটিং করতে হবে, তারপরেও ঠাকুরের কাজ আমাকে করতে হবে। সম্প্রতি আমাদের কলকাতায় একটি বিধিবিধাতের একটি সেমিনার হয়েছিল, সেখানেও যতটুকুনি আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করেছি মানে আমাকে ঠাকুর করিয়েছেন। কেউ করতে পারি না আমরা, যতক্ষণ না ঠাকুর তাকে শক্তি দেন ততক্ষণ আমরা কেউ কিছু করতে পারি না।
তিনি যোগান দিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাহস জুগিয়েছেন যে আমি বিকেল 6টার পর বেরিয়ে তারপরে সব কাজ করেছি। তারপরে একটা উৎসব করতে গেলে, একটা সেমিনার করতে গেলে যেরকম খাটনি লাগে সব কিছু ঘাড়ে করে নিয়ে প্রত্যেকটা জিনিস যাতে ঠিকঠাক হয় সেইগুলো করেছি। কিন্তু করতে পেরেছি কি, ঠাকুর শক্তি দিয়েছেন। রাত্রেবেলা হয়তো ঘুমাতেই পারিনি, কিন্তু ঘুম আসেনি, কারণ মনে হয়েছে আগে আমার ঠাকুরের কাজটা শেষ হোক, তারপর ঘুম আসবে। ঘুম তো আছেই, চলে যাব, হয়ে যাবে। করতে করতে আমার একটি ছোট্ট ছেলে আছে, 4 বছর বয়স, কিন্তু সেও আমাকে বলে, মা তুমি কাজ করছো তো, আচ্ছা ঠিক আছে করে নাও, তারপরে আমার সঙ্গে তুমি থাকবে, রাত্রেবেলা আমি তোমার সাথে ঘুমাবো। ওর একটাই চাহিদা, রাত্রেবেলা আমি মায়ের সাথে ঘুমাবো। কারণ বাচ্চাটিও জানে যে আমার মা যদি বেরোয় তাহলে সে কাজ করবে, তবে আমাদের ভালো মতন আমরা থাকবো। কারণ মাকেও কাজ করতে হবে, বাবাকেও কাজ করতে হবে, আমিও বড় হয়ে কাজ করব। তবেই তার মধ্যে সেই এটা আসবে যে আমাকেও কাজ করতে হবে। কাজ না করলে বসে বসে কেউ কিছু করতে পারে না, প্রত্যেকটা মানুষকেই তাই কাজ করতে হবে, কাজ ছাড়া আসে না। সেরকমভাবেই আমরাও গেলাম, যেভাবে আমাদের কর্পোরেট যোগাযোগ চলছে, কিন্তু তার সাথে সাথে ঠাকুরকে নিয়ে, ঠাকুরের নাম ছাড়া আমাদের দিন থেকে রাত অবধি শুধু হয় নামের মধ্যে দিয়ে সব কিছু চলে। আমি একটা কাজ করতে যাচ্ছি, আমি কোর্টে মুভ করতে যাচ্ছি, তার আগে নাম করতে হয়, যে নাম না করলে আমি বুঝতে পারবো না আমি কি তার আগে সাবমিশন করব। আমাকে বুঝতে হবে আগে নামটা কিভাবে করতে হয়। নাম থাকতে থাকতে নামের একটা যে বড় জোর আমরা পাই, যে কোনো কিছু থেকে আমাদের সঙ্গে সঙ্গে তার সমাধান হয়ে যায়। আমি নাম করছি, হঠাৎ করে আসলেন যে হ্যাঁ ঠিক আছে তুমি জয়েন করো। কিভাবে জয়েন করলাম জানেন? অদ্ভুত ব্যাপার, যিনি আমার আগে ছিলেন তিনিও খুব ভালো মতন ছিলেন, তার কোনো রকম ছাড়ার ইচ্ছা ছিল না। আমি তখন জয়েন করব না, বলছি যে না আমি আপনাদের কোম্পানিতে জয়েন করতে পারবো না, আমার প্রাইভেট প্র্যাকটিসটা বেশি ভালো, আমি ওখান থেকে যেতে পারবো না। ঠিক আছে করো, তার সাথে সাথে দেখি একটা যদি অন্য কোনো পোস্ট। আমি দেখলাম যে তার সঙ্গে আমার ঠিক খাপ খাবে না। আমি বললাম আপনাদের যিনি আছেন তার সাথে করুন। হঠাৎ করে তিনি বললেন তিনি আর করবেন না কাজ। এটা ঠাকুরের পাওনা যে আমাকে হঠাৎ করে তিনি বলছেন যে তিনি আর কাজ করবেন না। এখন তো আমরা অথৈ সমুদ্রে পড়ে যাব, সৌমিতা তুমি এসো। কেন অথৈ সমুদ্রে পড়লেন কেন ওনারা? এটা ঠাকুর চাইলেন যে তুমি ওখানে যাও, কিছুদিনের জন্য হলেও যাও, তোমার কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করো, যেটা তোমার জীবনে হয়তো সম্ভব। এটা আমি বুঝলাম যে এটা আমার ঠাকুর করালেন, যে ঠাকুর চাইছেন আমি এখানে জয়েন করি, আমার জীবনটা আরও স্মুথভাবে আরও সুন্দরভাবে চলার জন্য। তো এটাই হচ্ছে ঠাকুরকে কাছে কিছু চাইতে হয় না। আমি কিন্তু চাইনি ঠাকুর আমাকে এইখানে দাও, আমাকে ওখানে দাও। আমি শুধু জানি আমি যেন চলতে পারি, প্রত্যেকটা দিন যেন আমার সকাল হয় সন্ধে হয় তোমাকে নিয়ে, ব্যাস আর কিছু আমার চাই না। আমার দিনটা চললেই যথেষ্ট। এবং তার সাথে সাথে এইভাবেই কিছুদিন আগে যে সমস্যার জন্য আমি দেওঘরে গেলাম, আচার্যদেব তখনই আসলেন। ঠিক তার 2 দিন আগেই সমস্যা হয়েছে, চূড়ান্ত সমস্যা। আমি একদম ঠিক যে আমি ছেড়ে দেবো কাজ। আচার্যদেবকে বললাম, যেরকম নিবেদন করলাম, উনিও বললেন যে তোমরা হচ্ছ মায়ের জাত। আচার্যদেব বলছেন যে তোমরা হচ্ছ মায়ের জাত, মায়েদেরকে কোনো অপমান করা মানে আমাদের নিজেদেরকে অপমান করা। তাই যে কেউ তোমাদেরকে কোনো রকমভাবে যদি অপমান করতে যায়, সেই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে যাবে। তোমার টার্মস অনুযায়ী তুমি চলবে, অন্যের টার্মস অনুযায়ী চলবে না। যদি তারা মেনে নেন তুমি ওখানে কাজ করবে, যদি না মেনে নেন সঙ্গে সঙ্গে চলে আসবে। আমার আর কোনো দ্বিধা রইল না। বললাম ঠিক, যেটা উনি বলে দিয়েছেন আমি সেইটুকুনি মাথায় নিয়ে চলবো। আমি সোজা বেরিয়ে চলে এলাম। পরের দিনকে গেলাম, গিয়ে বললাম যে আমার এইরকম সমস্যায় আমাকে যদি এইভাবে কাজ করতে দেওয়া হয় আমি করব, আমার যদি না করতে দেওয়া হয় আমি করব না। তারা অদ্ভুতভাবে অবনত মস্তকে মেনে নিলেন। কি করে মানলেন জানি না। তারা অনেক বড় মাপের একটা 100 বছরের কোম্পানি, এত এমএনসি, কিন্তু তারা কেন মানলেন জানি না। আমার গুরু মানিয়ে দিলেন তাদেরকে। তারা বললেন যে না আমাদেরই ভুল হয়েছে, যা ভুল হয়েছে ক্ষমা করে দাও। একটা অত বড় মাপের ডাইরেক্টর আমার কাছে ক্ষমা চাইলেন হাত জোর করে। এটা আমি বলছি না যে আমার পাওনা, এটা হচ্ছে ঠাকুর তাকে দিয়ে করালেন। তিনি বললেন যে না তোমাকে আরও কিছুদিন চলতে হবে এখানে, তার জন্য আমার রাস্তাগুলো সহজ করে দেন। সহজ তো কিছু হয় না, কিন্তু নাম করলে সব সহজ হয়ে যায়, এইটুকুনি আমরা বুঝি। নাম করলে সব কিছু সমস্যা হয়। আমাদের যখন কোভিড হয়েছিল, আমি এখনও বলি যে কোভিড অনেক মানুষের জীবন নিয়েছে, অনেক মানুষের অনেক দুঃখের কারণ হয়েছে। করোনা এসে অনেকের জীবন শেষ করে দিয়েছে। করোনা আমাকে একটুও শেষ করেনি, আমাকে করোনা মাতৃত্ব দিয়েছে। আমি করোনার সময় মা হয়েছি এবং আমার কাছে সেটা শ্রেষ্ঠ উপহার। কারণ সেই করোনার সময় আমাদের যারা প্র্যাকটিশনার ছিল প্রত্যেকের প্রচুর ক্ষতি হয়েছে। যারা প্রাইভেট প্র্যাকটিস করতেন, যেহেতু বন্ধ হয়ে যেত, রুজি রোজগার আমাদের বন্ধ হয়ে গেছিলো প্রচুর লোকের।
কিন্তু আমার রুজি রোজগার বন্ধ হতে পারেনি, কারণ আমি তখন এমনিতেই, আমাদের তো কোনো ছুটি হয় না, আমি তখন এমনিতেই মাতৃত্বের দোরগোড়ায় একদম দোরগোড়ায় ছিলাম। তখন আমি প্রচণ্ডভাবে এনজয় করেছি আমার সেই সময়টা। কেন কি, আমি তখন ঠাকুরকে শুধু সারাদিন ধরে ঠাকুর ডাকতে পেরেছি, যাতে আমার যে গর্ভে আছে সেও ঠাকুরের নামটাই পায়। যদি হিরণ্যকশ্যপুর বংশে প্রহ্লাদের জন্ম হয়, অন্তত আমার গর্ভেও সেই যে ঠাকুরের নামটা প্রত্যেক মুহূর্তে পেয়েছে। কারণ তখন থেকে আমাদের অনলাইন সৎসঙ্গ শুরু হয়েছিল। সেই অনলাইন সৎসঙ্গে, প্রত্যেক দিনের সৎসঙ্গে সকালে সন্ধে আমরা 45 মিনিট করে আসলে বলেছিলেন নাম করতে। সেই নাম আমি করতে পেরেছিলাম সৌভাগ্যক্রমে। যদি কাজ করতাম সেটা করতে পারতাম না, এমনি সময় হলে করতে পারতাম না, কোভিডের সময় বলে করতে পেরেছি। এবং খুব সুন্দরভাবে ঠাকুরের আশীর্বাদে আমি সুস্থ ছিলাম, আমার সন্তান সুস্থ ছিল, আমার পরিবার সুস্থ ছিল। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। তাই ঠাকুরকে ডাকলে কোনো দিন কিছুতেই কোনো কিছুর জন্য আমাদের চলতে হয় না, কোনো কিছুর জন্য রুখতে হয় না, কোনো কিছুর জন্য থামতে হবে না। শুধু তাকে ডাকলেই হবে যে কিভাবে চলবো, কিভাবে বলবো, ঠাকুর বলে দেন, ঠাকুর করিয়ে দেন। আমরা কিচ্ছু বলতে পারি না। দুদিন আগে আমি কটকে গেছিলাম আমার একটি কাজে, এবং সেখানেও সকালবেলা আমি ট্রেনে উঠেছি, ট্রেনেতে কোনোভাবে আমরা খাবার পাচ্ছি না। খাবার লেখা থাকে, বন্দে ভারতে খাবার দেয়, কিন্তু সেখানে নিরামিষ খাবার হচ্ছে না। বললো, ম্যাডাম আপনার তো এটা ভেজ বলা আছে, কিন্তু আমাদের কাছে অন্য রকম ভেজ নেই, ভেজ আছে কিন্তু পেঁয়াজ রসুন আছে। বললাম, না পেঁয়াজ রসুন তো আমি খাবো না, তাহলে তুমি ছেড়ে দাও। আচ্ছা দেখছি করে তারা বললো 1 ঘন্টা ওয়েট করুন, আপনার জন্য আমি জৈন ফুড আনাচ্ছি। তারা পরের স্টেশনে ট্রেন থামিয়ে নিয়ে আসলো একটা প্যাসেঞ্জারের জন্য, কোনো প্রয়োজন নেই কিন্তু তারা করলেন। এটা কিসের জন্য? ঠাকুর জানে যে আমি হয়তো সেই মুহূর্তে সেই খাবারটা আমার জরুরি ছিল, পরবর্তীকালে আমি নাও খাবার পেতে পারতাম, সেজন্য তিনিও আমাকে জোগাড় করে দিলেন। স্টেশনে থামার কথা নয় ট্রেনটা, কিন্তু ট্রেনটা থামলো শুধুমাত্র খাবার তোলার জন্য, দুজনের জন্য খাবার তোলা। বললো, একজন আপনি আর একজন পাননি, বয়স্ক লোক, তার জন্য উনি মেনে নিয়েছিলেন, কিন্তু আপনি তো মানলেন না, তার জন্য আমাকে নিতে হলো। এটাও একটা পাওনা যে কিছু চাইলে কিছু ঠাকুর করে দেন। আমি কিন্তু চাইনি, আমি তাকে বলেছি যে আমার প্রয়োজন নেই, আমি খেয়ে নেবো কিছু। বলে, না আমাদের এটা দায়িত্ব, আপনি যখন দিয়েছেন আপনাকে পেতেই হবে এটা। তো এটা হচ্ছে ঠাকুর। আমি যাচ্ছি, তখন হঠাৎ করে আমাদের অফিসেরই আরেকজন আমাকে বললেন, আচ্ছা কটক যাচ্ছ, ওখানে দুপুরে কোথায় খাবে? বললাম, জানি না কোথায় খাবো দাদা, আগে তো কাজটা করি, হাইকোর্টে যাব, কাজ আছে, আগে কোর্টটা মেটাবো, তারপর খাওয়া দাওয়ার চিন্তা, আগে করব না। না না আমি বলে দিচ্ছি, আমি ওখানে কটক মন্দিরে চলে যাবেন, কটক মন্দিরে গিয়ে আমার নাম করবেন, সেখানে আপনার জন্য আনন্দবাজারের ব্যবস্থা থাকবে। বললাম, আমার কাছে, আমি এই মুহূর্তে অর্ঘ্য প্রশস্তিও ক্যারি করছি না, দরকার নেই। তখন বললেন যে কোনো প্রয়োজন নেই, করে দাও, হয়ে যাবে, চলে গেলাম। তাই তো যেভাবে চলতে হয় সেভাবে চলতে গেলে যদি আমাদেরকে কোনো কিছুর জন্য ভাবতে হয় না। আমি ঠাকুরের একটি বাণী প্রচণ্ডভাবে নিয়ে, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাববেন তিনি, তুমি ভাবো তাকে।